আজকের ক্লাসে যেগুলো বলবো সেগুলো হচ্ছে একটু অ্যাডভান্স। সিএসএস এর একটু অ্যাডভান্স বলতে সহজ জিনিস। জাস্ট অ্যাডভান্স না বলি, অ্যাডভান্স বললে ভয় পাবে। সহজ জিনিস, হ্যাঁ। তো সেই বিষয়গুলো হচ্ছে এখান থেকে, যেমন পজিশনিং, সিএসএস পজিশন, তারপর হচ্ছে আপনার সিএসএস সোডো এলিমেন্টস, সোডো ক্লাস, ঠিক আছে। সোডো এলিমেন্টস, সোডো ক্লাস, এই তিনটা বিষয়ে আমরা কথা বলবো। বাকি বিষয়গুলো একদম সহজ, যেটা আপনারা চোখে দেখায় পারবেন, এক দেখায়। আর এই বিষয়গুলো বলি, আমরা গত ক্লাসে হচ্ছে ফ্লোট, লেফট, রাইট, বিভিন্ন উইড, মার্জিন, প্যাডিং এগুলো সম্পর্কে জানছি। তো আজকে আমরা ফার্স্টে শুরু করে হচ্ছে পজিশন দিয়ে, ঠিক আছে। পজিশন, অ্যাকচুয়ালি পজিশন বলতে আমরা কি বুঝি? অবস্থান বা এই টাইপের কিছু, তাই না? তো সিএসএস এর ক্ষেত্রে পজিশনের চারটা ভ্যালু আছে। চারটা ভ্যালু, একটা হচ্ছে ফিক্সড, যেখানে যাকে ফিক্স করা হবে সেই জায়গায় ফিক্সড, এবং সেই ফিক্সড পজিশনিংটা মূলত স্ক্রিনের উপর ডিপেন্ড করে সে হয়, স্ক্রিনের উপর ডিপেন্ড করে ফিক্সড হয়। আই মিন, আমি যদি বলি ফিক্সড, অবশ্যই তাকে যখন ফিক্সড করব তাকে একটা ডিরেকশন দিতে হবে, সে কোথায় ফিক্সড হবে, হ্যাঁ, সেটাও বলতে হবে। সেটা ছাড়া সে দেখাবে না, সে হাইড হয়ে যাবে। তো সাপোজ আমি কাউকে বললাম যে পজিশন ফিক্স, টপ থেকে, সরি, লেফট থেকে 0 পিক্সেল, টপ বটম থেকে 0 পিক্সেল সাপোজ, তখন সে আমার স্ক্রিনের সবসময় এই কোণাটায় থাকবে। আমি কি বলেছি? লেফট থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল, অথবা টপ থেকে 0 পিক্সেল, তাহলে সে কি ওই কোণাটায় থাকবে। ইভেন কোনো যাকে আমি পজিশনিং করব তাকে চারটা ডিরেকশন একসাথে দিতে পারবো না, সে কনফিউজ হয়ে যাবে কোথায় যাবে, ঠিক আছে। তো যে কোনো দুইটা ডিরেকশন দিব আমরা, হয় লেফট টপ, হয় লেফট বটম, হয় রাইট টপ, রাইট বটম, এরকম। তো আমি আহ, একটা প্রজেক্ট শুরু করি এখানে, যেমন HTML, ওকে। আচ্ছা, আমি লিখি সব। হ্যাঁ, আমরা এগুলো জানি না, এগুলো ছোটবেলায় করছিলাম সব। কি বলেন? হ্যাঁ, সেটা হচ্ছে ওসিএস প্রবলেম আপনাদের। ওসিএস প্রবলেম থাকে, যদি ওসিএক্স দেওয়ার পর যদি না হয় তাহলে উইন্ডোজ আপডেট করতে হবে, এটাই। ওসিএক্স মিন্স হচ্ছে ডিরেক্ট। এনিওয়ে, লিঙ্ক করি আমার সিএসএস ফাইল, href। আমি আস্তে আস্তে লিখতেছি সব। স্টাইল, আমার এখানে একটা কি স্টাইল সিএসএস ফাইল থাকবে। ওকে, এটা হলো আমার ওয়েবসাইট বডি। আমি একটা ডিভ ক্লাস র্যাপার নামে আমার একটা ওয়ার্ক এরিয়া তৈরি করে নিলাম, এর মধ্যে আমি যাবতীয় কাজগুলো করব। এখন আমি তিনটা ডিভ করব আমার পজিশনিং এর জন্য। অ্যাকচুয়ালি পজিশনের কয়টা, চারটা কি আছে, প্রপার্টি আছে, ভ্যালু আছে। স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট। স্ট্যাটিক বলতে অ্যাকচুয়ালি এখানে যেটা বলতে হচ্ছে বাই ডিফল্ট যেটা আছে পজিশন, এটা ইউজ করা হয় না, কারণ প্রত্যেকটা ট্যাগে বাই ডিফল্ট যে যে যার যার মতো কি সে স্ট্যাটিক থাকে পজিশনিং, তো এটা ইউজ করা হয় না খুব একটা। তারপর রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড কেন আমি সেটা এখানে বলছি। আমি তিনটা ডিভ করব। ফার্স্ট ক্লাস আমি নাম দিলাম রিলেটিভ, ঠিক আছে। আমি এখানে একটা প্যারাগ্রাফ দিই, রিলেটিভ। আচ্ছা, আমি পিটা খুব দ্রুত করে ফেলছি, নো প্রবলেম, ঠিক আছে। অ্যাবসলিউট, দেন অবভিয়াসলি কপি করতেই পারি, ফিক্সড,
ঠিক আছে, আমি স্টাইলে সবার জন্য একটা আম, সবার আলাদা আলাদা করে একটা স্টাইল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন রিলেটিভের উইডথ হবে 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার রেড, অ্যাবসলিউট। আচ্ছা, একই বিষয় যে উইডথ এবং হাইট আমরা সবাইকে দিব, সেটা আমি চাইলে একসাথে দিতে পারি। কিভাবে? এটাকে বলা হয় ক্লাস নেস্টেড। ঠিক আছে, রিলেটিভ কমা ক্লাস অ্যাবসলিউট কমা ক্লাস ফিক্সড। আমি যেহেতু সবারই উইথ হাইট 100 পিক্সেল দিব, সেহেতু আমি একসাথে দিয়ে দিলাম। স্পেস না দিলে সমস্যা নাই, এখানে কমা যেহেতু আছে। কিন্তু এই এখানে দুইটা মিনিং হয়, এইটা একটা, আবার সাপোজ রিলেটিভ রিলেটিভ স্পেস ফিক্সড এবং রিলেটিভ উইদাউট স্পেস ডট অ্যাবসলিউট, এই দুইটা আলাদা মিনিং আছে। ঠিক আছে, সেটা আমি পরে বলছি। কিন্তু কমার পর স্পেস না হলেও সমস্যা নেই, কারণ তখন কমাই আলাদা করে ফেলতেছে তাদেরকে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড কালার আমি এটাকে গ্রিন দিলাম, এন্ড ফিক্সড কে আমি ইয়েলো দিলাম। আর আমার যে ওয়ার্ক এরিয়াটা অ্যাকচুয়ালি একটু সাজাইনি। ওয়ার্ক এরিয়া হচ্ছে উইথ 500 পিক্সেল, হাইট 500 পিক্সেল, এন্ড ব্যাকগ্রাউন্ড কালার একটু কি দিই? আচ্ছা, সাপোজ এটা করলাম, দেখে আমার ঠিক আছে। আচ্ছা, মার্জিন জিরো অটো দিয়ে দেই, তাহলে আরো বুঝতে ভালো হবে। মার্জিন জিরো অটো, আমার ওয়ার্ক এরিয়া যেটা সেটা, তাকে আমি এবার আমি যাকে ফিক্সড তাকে ফিক্সড করব, যাকে অ্যাবসলিউট তাকে অ্যাবসলিউট করব, যাকে রিলেটিভ তাকে রিলেটিভ করব। তো এখানে ফিক্সড হচ্ছে এ। এনিওয়ে, আমি প্রথমে ফিক্সড দিয়েই শুরু করি, ফিক্সড কাজটা একদম সহজ সেজন্য। তো পজিশন ফিক্সড, সাথে সাথে তার নেচার কি হয় দেখেন, কিছু হয় না, একদম কিছু হয় না, কারণ সে আমার কন্টেন্টে আছে। বডিতে থাকলে হয়তো বা হাইড হতো। আচ্ছা যাক, এক এক সময় এক এক রকম আপডেট। এনিওয়ে, এখন দেখেন ফিক্সড, আমি লেফট 0 পিক্সেল এন্ড টপ 0 পিক্সেল। সে কি আমার আমার স্ক্রিনে ফিক্সড, কিন্তু এখন আমার যেহেতু স্ক্রল করা যাচ্ছে না, সেহেতু বোঝা যাচ্ছে না, আমি একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম। ঠিক আছে, আমি স্ক্রল করছি, আমার ফিক্সড কিন্তু ফিক্সড, আমার স্ক্রিনে ফিক্সড, এই জায়গা থেকে নড়বে না। যেমন আপনারা দেখতে পারেন, প্রথমত ওয়েবসাইটে যান, বাম পাশে সোশ্যাল আইকন স্টিক হয়ে বসে আছে। ঠিক আছে, এরকম এই যে এই কাজগুলো ফিক্সড দিয়ে হয়, পজিশন ফিক্সড। এবার আসি অ্যাবসলিউটের বিষয়। আচ্ছা, অ্যাবসলিউট, এবার আমি অ্যাবসলিউট করব। পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউটের নেচারটা কি দেখেন, আপনি একটু ভালো করে খেয়াল করেন। এখানে রিলেটিভ আমার যেভাবে মার্কআপ যেভাবে করা আছে, ফার্স্ট রিলেটিভ, দেন অ্যাবসলিউট, দেন প্যারাগ্রাফ। এটা অবশ্যই দেন ছিল, অ্যাবসলিউটের পরে ছিল, দেন তাকে পজিশন ফিক্স করাতে সে তার জায়গায় চলে গেছে, যেখানে তাকে আমি ডিরেকশন দিয়েছি। এখন আমি কে অ্যাবসলিউট করেছি, অ্যাবসলিউট করার পর আমি রিফ্রেশ করলাম, সে কি হয়েছে? কি মনে হয় সে কি হয়েছে? সে কিন্তু এখন ভাসমান অবস্থায় হয়ে গেছে, তার নিচের জায়গাটা খালি, যার কারণে পিটা কি তার নিচে চলে গেছে। অ্যাবসলিউট সে ভাসমান, কোন একটা কন্টেন্টকে ভাসমান অবস্থায় নিয়ে আসে। এখন একে আমি পজিশন ফিক্সড এর মতো যে কোনো জায়গায় মুভ করাতে পারি, এবং এটা আমার ওয়েবসাইটের সাথে মুভ করবে। এটা কি আমার ওয়েবসাইটের বডির সাথে কাজ করবে, স্ক্রিনের সাথে নয়। হ্যাঁ, স্ক্রিনের সাথে নয়, আমার বডির সাথে কাজ করবে। যেমন এখানে টেক্সট এখন কমে গেছে, যেহেতু এটা ভাসমান অবস্থায়, আমি টেক্সট আরো বাড়াই দেই, তাহলে বেটার হয়। আরেকটা পিক, এ কিন্তু মুভ করে চলে যাচ্ছে। এখন
এই অ্যাবসলিউট কার উপর ডিপেন্ড করে কাজ করবে, সেটা হচ্ছে তার প্যারেন্টের উপর ডিপেন্ড করে কাজ করবে। তার প্যারেন্ট কে? যাকে রিলেটিভ করা হবে সে হচ্ছে তার প্যারেন্ট। এখন আমি কাউকে রিলেটিভ করি নাই, এই অবস্থায় সে কার সাথে কাজ করবে? আমি লেফট থেকে 0 দিলাম, টপ থেকে বটম থেকে 0 দিলাম, যেহেতু টপ একটাই আছে, ঠিক আছে। বটম থেকে 0 এবং সে কি, সে কিন্তু আমার বডির সাথে মুভ করছে, ঠিক আছে। না, এটা তো ফিক্সড না, এটা বর্তমানে 100% এই যে স্পিড বটম এখন আমার কাছে এটা, আমার বডির বটম হচ্ছে এখন এটা, ঠিক আছে। না, নিচেটা না, আমার স্ক্রিনের উপর ডিপেন্ড করে বটম এখন তো সে যখন শুরু করছে কাউন্ট শুরু করছে তখন বটমটা এটাই, তাই না? এনিওয়ে, সে এখন কি আমার বডির সাথে কাজ করছে, কারণ বডি হচ্ছে বাই ডিফল্ট প্রত্যেকটা ট্যাগের জন্য রিলেটিভ, ঠিক আছে। প্রত্যেকটা ট্যাগ বডির মধ্যেই কাজ করবে। সো এখন আমি যদি আমার র্যাপারকে রিলেটিভ করি, র্যাপার পজিশন রিলেটিভ, যদি আমি যদি চাই যে আমার পজিশন যাকে অ্যাবসলিউট করেছে সেই অ্যাবসলিউট ডিভটা এই র্যাপার ডিভের ভিতরেই কাজ করুক, তাহলে কি আমি আমার প্যারেন্টকে অবশ্যই রিলেটিভ করব। দেন রিফ্রেশ করলাম, আমার র্যাপারের বটম হচ্ছে এটা 0, লেফট 0, ঠিক আছে। সো পজিশন কি করছে? পজিশন ফিক্সড হচ্ছে, সে তার স্ক্রিনের সাথে কোন একটা এলিমেন্টকে ফিক্স করে রাখছে, আর অ্যাবসলিউট হচ্ছে সে বডির সাথে ফিক্স করছে, কার ভিতর? যাকে রিলেটিভ দিচ্ছে তার মধ্যে। যদি রিলেটিভ ছাড়া করি তাহলে আমি আমার সেই মার্কআপকে তার নির্দিষ্ট স্থান থেকে বের করে নিয়ে আসতে পারি, আবার রিলেটিভ করে তার সেই ডিভের মধ্যেই আমি পজিশনিং করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে কি পজিশন অ্যাবসলিউট। সো রিলেটিভ এর কাজ কি? রিলেটিভের কাজ এটাই, সে তার অ্যাবসলিউট যাকে দেওয়া হবে তাকে যাতে সাহায্য করতে পারে। রিলেটিভ দিলে কোনো কিছু চেঞ্জ হবে না, কোনো তার কোনো নেচার বদলাবে না, ঠিক আছে। পজিশন রিলেটিভ কোনো এলিমেন্টের নেচার বদলায় না, বিহেভ বদলায় না। সো পজিশন অ্যাবসলিউট ফিক্সড, খুব একটা ফিক্সড আমরা ইউজ করব না, আমরা অ্যাবসলিউটের বিষয়টা খুব বেশি ইউজ করব। হ্যাঁ, অ্যাবসলিউটের বিষয়টা খুব বেশি ইউজ করব। এটা হলো যায় অবশ্যই, কিন্তু আমার যদি দরকার পড়ে যে আমার এই কন্টেন্টটুকু আমি এই ডিভের মধ্যেই কি করব, যে ডিভের মধ্যে মার্কআপ করছি ওই ডিভের মধ্যে কি করব, পজিশনিং করব, তাহলে অবশ্যই রিলেটিভ তার প্যারেন্টকে ইউজ করতেই হবে, অবশ্যই। তো যেখানে যেভাবে দরকার সেভাবেই করতে হবে। এনিওয়ে, এবার আসি, আমরা ওভারফ্লো হিডেন ইউজ করেছি না গত ক্লাসে? আমি বলেছিলাম যেখানে মেনু আছে সেখানে ওভারফ্লো হিডেন করব না, কারণ ওভারফ্লো হিডেন যেটা করে সেটা হচ্ছে, দেখেন এখানে একটা কি আছে, ড্রপ ডাউন মেনু আছে না, ঠিক আছে। এখন এই মেনুর হাইটটা কত? এই মেনুর হাইটটা হচ্ছে মিনি বেশি হলে 60 পিক্সেল 40 পিক্সেল হবে, হ্যাঁ। সো আমি যদি এই হচ্ছে মেনু ডিপ, হ্যাঁ, আমি এই মেনু ডিপ থেকে বললাম ওভারফ্লো হিডেন, যদি বা এই মেনুটা ড্রপ ডাউনটা দেখাবে, যদি দেখায় আর কি, কেন দেখাবে সেটা আমি পরে বলছি। দেখাবে কারণ এই ড্রপ ডাউন মেনুটা কিন্তু এই মেনুর আন্ডারে না, এটা হচ্ছে আলাদা একটা ডিপ। আমি যখন এখানে ক্লিক করছি সেটা জাস্ট ডিসপ্লে ব্লক হচ্ছে, যখন আবার ক্লিক করছি ডিসপ্লে নান হচ্ছে, এটা jQuery মাধ্যমে করছি। যাক, এমনি যদি নর্মাল একটা মেনু হতো তাহলে কিন্তু দেখাতো না। ওভারফ্লো হিডেন বলতেই তার উপর কোনো কিছু ফ্লো করতে পারবে না সে, অথবা তার কোনো কন্টেন্ট অন্য কোনো ডিভের উপর আর ফ্লো করতে পারবে না। তার হাইট যত বড় ঠিক তত বড়। সাপোজ আমার একটা মেনু আছে, এটা পোর্টফোলিও, ঠিক আছে। আমার পোর্টফোলিওর কিছু আন্ডারে কিছু একটা ড্রপ ডাউন লিস্ট আছে, এবং ড্রপ ডাউন লিস্টে এই পর্যন্ত আসছে, ফার্স্ট মেনু, সেকেন্ড মেনু, থার্ড মেনু, ফোর্থ। আমি যখন এই ডিপকে ওভারফ্লো হিডেন করব, সে এইটুকু পর্যন্ত দেখিয়ে বাকিগুলো আর দেখাবে না, কারণ এ হচ্ছে এর মধ্যে, এবং এইকে বলা হয়েছে এর বাইরে যাতে কিছু না শো করে হিডেন করা হয়েছে, তাই না? তো এর বাইরে কি আর কিছু দেখাবে না। এই বিষয়টা অ্যাকচুয়ালি সেজন্যই আমি গত ক্লাসে বলছিলাম যে যেখানে মেনু আছে সেখানে ওভারফ্লো হিডেন ইউজ করা যাবে না। তো সেখানে কি করতে হবে? তো আমরা মিনিমাম হাইটও ইউজ করবো না, ঠিক আছে। আমরা নতুন পদ্ধতি, যেমন একটা ট্রিক্স ইউজ করবো যেটা সব জায়গায় ইউজ হবে, সব জায়গায় ইউজ করা যাবে, সব জায়গায় ইউজ করলে কোনো প্রবলেম যাতে না হয়।
এখানে মিনিমাম হাইট দিল যদি আম, কি বলে আমার একটা মেনু বাড়লেও মাঝে মধ্যে আমার জায়গা পেলো না, উইডে জায়গা হলো না, সেই মেনুটা কি নিচে চলে আসবে, হাইট তো বাড়তেই থাকবে, তাই না? এটা নিয়ে আর মিনিমাম হাইট বা এমন কিছু করবো না, তবে সিম্পল শর্টকাট ওয়ে হচ্ছে মিনিমাম হাইট দিয়ে দেওয়া। তো আমরা যে কাজটা করব, আমি প্রথমে দেখি যে অ্যাকচুয়ালি এখানে একটা ডিপ করে দেখি, আমি আরেকটা ওয়ার্ক এরিয়া করি, এটা বাদ, আমি আরেকটা ওয়ার্ক এরিয়া করি, ডিপ প্লাস র্যাপার, সরি, এখানে আমি ডিপ প্লাস header and div plus logo and একটা মেনু করলাম। আমি জাস্ট এমনি নর্মালি অ্যাড দিলাম না। এনিওয়ে, এখানে হেডার ডিপটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি যাতে বুঝতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি দেওয়া যেত, একটা দিলাম, সমস্যা নেই। এরপর আমি লগোকে করব ফ্লোট লেফট এন্ড মেনুকে করব ফ্লোট রাইট। ফ্লোট ডিপটাকে কি করে, যখন কোন একটা ডিপকে ফ্লোট লেফট বা রাইট করি কি করে, ডিপের নেচার এমন এমনিতে কি বলেন তো কেউ একজন, ডিপ কি থাকে, ডিসপ্লে ব্লক অবস্থায় থাকে। আমি যখন ফ্লোট লেফট বা রাইট করব, ডিপ তার প্যারেন্টের তার উইড, ডিপের উইড কি হয়ে যায় কন্টেন্টের সমান যদি উইড দেওয়া না থাকে। এনিওয়ে, মার্জিন 0, প্যাডিং 0, আমি এটাকে করে রাখি যাতে বোঝা যায় স্প্যান না, এবং এলআই কে নর্মালি ডিসপ্লে ইনলাইন করে রাখি। এনিওয়ে জাস্ট, আচ্ছা এই যে মেনু, আর এখানে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না। আচ্ছা ব্যাকগ্রাউন্ড আছে, বোঝা যাচ্ছে না কারণ তার হেডারের হাইটটা নাই এই মুহূর্তে, ঠিক আছে, হেডারের হাইটটা নাই। সাপোজ আমি যদি ওভারফ্লো হিডেন দিয়ে দেখি তাহলে হেডারের হাইটটা বুঝতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, এটা এখন বোঝা যাচ্ছে না কারণ তার কন্টেন্ট ফ্লোট লেফট এবং রাইট করা আছে। তো আমরা আমরা গত ক্লাসে দেখেছি হচ্ছে যাকে লেফট বা রাইট করব, ফ্লোটিং করব, তার প্যারেন্টকে ওভারফ্লো হিডেন দিতে হয়। এখন ওভারফ্লো হিডেন ছাড়া অ্যাকচুয়ালি এটা কিভাবে আর কাজ করে সেটা দেখি। আমরা ওভারফ্লো হিডেন ছাড়া একটা মার্কআপের মাধ্যমেও কাজ করতে পারি, ছোট্ট একটা সিএসএস। যেমন এখানে হচ্ছে এডিফ, এডিফটা হচ্ছে প্যারেন্ট, লগো এবং মেনু হচ্ছে এডিফ এর কি চাইল্ড কন্টেন্ট। সো আমি তার পরের ডিপে পরে একটা ডিপ করলাম, ডিপ প্লাস ক্লিয়ার, আমি নাম দিলাম ক্লিয়ার, সমস্যা নেই। হ্যাঁ, এই পরের ডিপ কিছুই নাই, সে কিন্তু তার কোনো কন্টেন্টই নাই, সে কি 100%, সে যেহেতু তাকে কোনো ফ্লোটিং করা হয়নি, সে 100% করা আছে, এখন দেখাবে না অবশ্য। তো আমি যদি বলি এই ক্লিয়ার ক্লাসটাকে, ক্লিয়ারকে বললাম যে সিএসএস এর মাধ্যমে ক্লিয়ার বোথ মিন্স কি, সে তার দুই পাশের সবকিছুকে ক্লিয়ার করে রাখবে আর কাউকে আসতে দিবেন। দ্যাট মিন্স তাহলে আমার কি লোগো এবং মেনু পরে যে নিচে যে ডিপটা আছে, এরিয়াতে নিচে যে এরিয়া, তার ডিপের কন্টেন্ট কি আর উপরে যাইতে পারবে না। তার মানে কি আমার ওভারফ্লো হিডেনে কাজ হয়ে গেল, ঠিক আছে। এখন ওভারফ্লো হিডেনের কাজ এটা দিয়ে করা যায়, এটা একদম সলিড ওয়ে, কিন্তু এই এক্সট্রা একটা ব্ল্যাঙ্ক ডিপ লেখাটা অ্যাকচুয়ালি একসময় যুক্তিযুক্ত ছিল, বাট এখন যুক্তিযুক্ত না, মানে ব্ল্যাঙ্ক ডিপ রাখা উচিত না। তো এখন কি করা যায় এটার জন্য? তো এটার জন্য আরেকটা বিষয় আছে যেটাকে বলা হয় সোডো ক্লাস, সোডো এলিমেন্ট, ঠিক আছে।
সোডো ক্লাস বা সোডো এলিমেন্ট। তো সোডো ক্লাস বা সোডো এলিমেন্ট, সোডো ক্লাস বা সোডো এলিমেন্টে যাওয়ার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করি। আপনারা হয়তো HTML এর ট্যাগ সম্পর্কে দেখেছেন সবাই, ট্যাবল চেক কিভাবে কাজ করে দেখেছেন? ট্যাবল, আমি এখানে আবার দেখাচ্ছি ট্যাবল কিভাবে কাজ করে। ট্যাবল আমি একটু দ্রুত করব। ট্যাবল চেক, যদি বা ট্যাবল দিয়ে এখন ওয়েবসাইট করাটা মানে ছোটদের কাজ, আমরা বড় হয়ে গেছি এখন। আচ্ছা আমি CD1, CD2, CD3, CD4, এখানে কোনটা কি অ্যাকচুয়ালি আমরা যখন ট্যাবল করছি, এটা হচ্ছে আমার মূল ট্যাবল এরিয়া, আই মিন আমার কন্টেন্ট রো কলাম সবগুলার প্যারেন্ট। দেন টিআর হচ্ছে আমার ট্যাবলের রো, দেন সে রো এর টিডি হচ্ছে কি তার কলাম, সে কয়টা কলামে ভাগ হচ্ছে সেটা। এবং এখানে হয়তো নেচারটা বোঝা যাচ্ছে না। ট্যাবলের যে নেচার সেটা হচ্ছে, সাপোজ আমি এখানে একটা ইনলাইন স্টাইল দিলাম, স্টাইলে বললাম হাইট, সরি হাইট 100 পিক্সেল, তার নেচারটা কেমন দেখে? হাইট 100 পিক্সেল, এই টিডিটা কিন্তু হাইট 100 পিক্সেল পাইছে, তার নেচার হচ্ছে কি সে তার কন্টেন্টকে সেন্টার করছে। এবং ট্যাবল কি তার কন্টেন্টের সমান, ট্যাবল কি করছে তার কন্টেন্টের সমান এটাকে কি ব্লক করে রাখছে, জায়গাটাকে সম্পূর্ণ ব্লক, তার ভিতরে যাই হোক সে পুরো জায়গাটাকে সবসময় ব্লক করে রাখবে। তো এখন আমি এখানে এই যে ওভারফ্লো হিডেন বা ক্লিয়ার বোর্ড যেখানে ইউজ করছি, সেখানে আমি এই ট্যাবলের একটা সিএসএস রূপ ইউজ করব। অ্যাকচুয়ালি আমি এইচটিএমএল করবো না, বাট সিএসএস এর মাধ্যমে বলবো যে কোন একটা ডিপ করে সিএসএস এর মাধ্যমে বলবো যে ডিসপ্লে ট্যাবল, সে তখন ট্যাবলের মতো করে আচরণ করবে। ঠিক আছে, ডিসপ্লে ট্যাবল, সে কি করবে ট্যাবলের মতো করে আচরণ করবে। তো এবার আসি হচ্ছে সোডো ক্লাস সোডো এলিমেন্ট সম্পর্কে। আমি একটু W3 স্কুল থেকে আপনাদেরকে বলি যে সোডো ক্লাস কি কি আছে, সোডো এলিমেন্ট কি কি আছে। ঠিক আছে, এনিওয়ে সোডো ক্লাস, সোডো ক্লাস যেমন আমাদের এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাস হচ্ছে সোডো ক্লাস। অ্যাক্টিভ, ট্র্যাক্ট, ডিসপ্লেড, এমটি, এগুলা কিভাবে ইউজ করতে হয়। তো এটা হচ্ছে সোডো বলতে অ্যাকচুয়ালি বলতে পারেন যে সাইকো ক্লাস, সাইকো, পাগল আবার পাগল না এরকম টাইপের। হ্যাঁ, এরা কাজ করে মানে কি বলবো, কিভাবে বুঝায়, এইচটিএমএল। ঠিক আছে, এদেরকে এইচটিএমএল ধরতে পারবে না। যদি হ্যাঁ এইচটিএমএল এদেরকে যদি বলেন যে তার একটা হাইট উইডথ থাকবে, তাহলে তাকে ধরা সম্ভব। এইচটিএমএল তাকে দেখা যাবে না, বা ইন্সপেক্ট এলিমেন্ট ফায়ারব্যাক করেও দেখা যাবে না। তাকে ডিফল্ট যেই বিষয়টা আছে, যে ইন্সপেক্ট এলিমেন্ট যে ডিফল্টটা আছে ওইটা দিয়ে দেখা যাবে, জাস্ট মার্কআপটা দেখা যাবে। কিন্তু অন্য কেউ মার্কআপটা দেখতে পারবে না। ফায়ারব্যাক দিয়েও পেজ সোর্সের মাধ্যমেও আমরা মার্কআপটা দেখতে পারবো না। ঠিক আছে, এই মার্কআপটা দেখা যায় না, এটা হিডেন অবস্থায় থাকে এবং তারা কাজ করে। ঠিক আছে, এনিওয়ে আমরা এখন যে কাজটা করব, আমরা যে সোডো ক্লাস সম্পর্কে জানবো সেটা হচ্ছে বিফোর এবং আফটার। বিফোর আফটার, তো বিফোর এবং আফটারের মধ্যে দেখেন সোডো ক্লাস এখানে অনেকগুলাই আছে, সরি সোডো এলিমেন্ট। আফটার এন্ড বিফোর, এটা দুজন কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি আফটার এন্ড বিফোর বলতে কি বোঝেন, আগে পরে। ঠিক আছে, তো আমি যখন কোন একটা এলিমেন্টের বিফোর নিব সে তার আগে থাকবে, কোন একটা এলিমেন্টের যখন আফটার নিব সে তার পরে থাকবে। সাপোজ আমার এখানে কি আছে, একটা লগো আছে। ঠিক আছে, লগো আছে না, এখন আমি আহ, এই লগো ডিভ, এই লগো ডিভের একটা বিফোর এবং আফটার নেই। লগো বিফোর এবং আফটার সোডো ক্লাস ইউজ করার সিস্টেম হচ্ছে, যেই ক্লাসের সাথে আমি সোডো এলিমেন্ট বা ক্লাস ইউজ করব তার সাথে কোলন, আপনি ডাবল কোলন দিতে পারেন, সিঙ্গেল কোলন দিতে পারেন, সমস্যা নেই। দেন বিফোর, তারপর আমাকে লিখতে হবে কি স্টাইল সেটা। যাই হোক, আমি আরেকটা আফটারের জন্য নেই, আফটার। এবার বিফোর আফটার কিভাবে কাজ করে, উইথ কন্টেন্ট প্রপার্টি। সাপোজ আমি এখানে কন্টেন্ট প্রপার্টি ছাড়া হাইট দিলাম, উইথ দিলাম, যাবতীয় সবই দিলাম। হাইট 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ব্রাইট, বিফোর কে দিয়েছে, কিছু দেখাচ্ছে, দেখাচ্ছে না, কারণ তার কোনো কন্টেন্ট নাই। অ্যাকচুয়ালি বিফোর আফটার আসছে হচ্ছে কন্টেন্ট যুক্ত করার জন্য। যেমন আমরা যখন
আগে দেখতেন যে কেউ একজন ডিজাইন করলো, কিন্তু একটা প্যারাগ্রাফ যেখানে সাপোজ সাপোজ এই প্যারাগ্রাফটাতে এই প্যারাগ্রাফটাতে এটা প্রত্যেকটা ট্রাই ইট ইউরসেলফ এর নিচেই এটা এরকম একটা টেক্সট আছে, তাই না? প্রত্যেকটা ট্রাই, এখন ভুলে কেউ মোরটা দেয় নাই বা ডিজাইনার মোরটা দেয় নাই, এখন প্রত্যেকটা জায়গায় চেঞ্জ করা লাগবে। যেহেতু এটা ডাইনামিক, সাপোজ আমি এইচটিএমএল এর কথা বলি, ডাইনামিক এক ক্লিকে চেঞ্জ করা সম্ভব এইচটিএমএল এর ক্ষেত্রে। প্রত্যেকটা পেজে সাপোজ অনেক বিরাট অনেকগুলা পেজের একটা ওয়েবসাইট, এইচটিএমএল ওয়েবসাইট, আমাকে যদি চেঞ্জ করতে হয় প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে এটা চেঞ্জ করা লাগবে। এখন আমি যদি এই পি অথবা যে হোক এটার যদি কি ক্লাসটা জানতে পারি, যদি ক্লাসটা জানতে পারি, তাহলে কি আমাকে একটা সিএসএস এর মাধ্যমে এই মোর লেখাটুকু অ্যাড করা সম্ভব বিফোর এবং আফটারের মাধ্যমে। আমি এইটুক যদি আমার একটা পি হয়, তার বিফোর অবশ্যই এটা, ঠিক আছে? সো আমি কন্টেন্ট, এই যে কন্টেন্ট, এটা হচ্ছে একটা কন্টেন্ট, সেই এই কন্টেন্টটা আসার জন্য আমাকে বিফোর এবং আফটারের সাথে অবশ্যই কন্টেন্ট ইউজ করতে হবে। এই কাজের জন্য অ্যাকচুয়ালি বিফোর আফটারের উৎপত্তি, ঠিক আছে? কিন্তু এটাকে আমরা পজিশনিং এর মাধ্যমে অনেক কাজে ইউজ করতে পারি, আমরা সিএসএস এর মাধ্যমে আমাদের ট্রিক্স ইউজ করে অনেক কাজে ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমি এখন এত কিছু দিলাম, বাট সে কি পেলো না, কারণ তার কন্টেন্ট নাই। তো আমি যদি আমার কোনো কন্টেন্ট ছাড়া কাজ করি, অবশ্যই কন্টেন্ট প্রপার্টিটাকে আমাকে ব্ল্যাঙ্ক হিসেবে রেখে দিতে হবে, আদারওয়াইজ সে কাজ করবে না, কারণ তার নেচারই হচ্ছে কন্টেন্টের সাথে, সে কাজই করবে কন্টেন্টের সাথে, সুতরাং কন্টেন্টটা দেওয়া লাগবে। এখন কি উইথ হাইট দেওয়ার পরে কিন্তু শো করছে না, কারণ উইথ হাইট দিলাম, সে কোথায় থাকবে তাকে বলতে হবে, তখন তাকে পজিশনিং এ যেতে হবে, পজিশনিং করতে হবে। এখন আমি আপাতত পজিশনিং করছি না, পরে দেখাচ্ছি। কন্টেন্ট দিয়ে দেখি যে স্টার্ট স্পেস, স্টার্ট স্পেস দিলাম যাতে স্পেসটা বোঝা যায়, নাহলে এটার সাথে লেগে যাবে। স্টার্ট লাগো, হ্যাঁ, এটা হচ্ছে বিফোর, দেন আফটারে আসি কন্টেন্ট স্পেস এন্ড, ঠিক আছে? এখন দেখে ইন্সপায়ার্ড এলিমেন্ট, আমার লগোই আছে, বিফোর আফটার কিছুই নাই, ঠিক আছে? এবার আসি এই ইন্সপেক্ট এলিমেন্ট অ্যাকচুয়ালি বিফোর আফটার কোথায় আছে, ঠিক আছে, সেটা দেখার জন্য আমি এইটার মাধ্যমে দেখলাম আমার কন্টেন্ট, আমি লগো এর বিফোর করেছি, সেটা কি আমার কন্টেন্টের বিফোর, আমি লগো এর আফটার করেছি, সেটা আমার কন্টেন্টের আফটার। দ্যাট মিনস আমি যাকে বিফোর আফটার করছি সে তার কন্টেন্টের মধ্যে যাচ্ছে, কন্টেন্টের আগে পরে যাচ্ছে, সে তার ডিবের মধ্যেই আছে, বা যে ডিবে ক্লাসে করেছি সে সেই ডিবের মধ্যেই আছে, কিন্তু তার কন্টেন্টের আগে এবং পরে এভাবে সে যাচ্ছে। তো এখন আমরা এই জায়গায় একটা বিষয় করেছিলাম যে ক্লিয়ার, ঠিক আছে? সো আমি যদি আমার হেডারের এই দুইটাকে কন্টেন্ট হিসেবে নেই, তাহলে আমি যদি এই একটা বিফোর নেই তাহলে লগোর আগে আসবে অবশ্যই, আর আফটার যদি নেই তাহলে মেনু পরে আসবে অবশ্যই, ঠিক আছে না? এখন আমি সেই আফটারটা এখন এই ক্লিয়ারের জায়গায় জায়গায় আসবে, তাই না? আফটারটা কি এই ক্লিয়ারের জায়গায় আসবে, কারণ তার নেচার হচ্ছে কি তার কন্টেন্টের পরে যাওয়া। তো আমি এই আফটারটাকে এইভাবে ক্লিয়ারের জায়গায় ইউজ করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমি ক্লিয়ার কেটে দিলাম, আমি কি করলাম ক্লিয়ার কেটে দিলাম, আমি যে বিফোর আফটারটা অ্যাকচুয়ালি লগোকে করেছি সেটাকে আমি হেডার করে দিচ্ছি, দেখেন কি হয়। হেডারের বিফোর আফটার, ক্লিয়ারের জায়গায় তো আফটার আসছে, কি আফটার আসছে। এখন এই আফটারকে আমি চাইলে কি কি করতে পারি, ক্লিয়ার বোধ করতে পারি, যেটা ক্লিয়ারে করছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু তারপরও কি হয় দেখেন, ক্লিয়ার বোধ। আচ্ছা, এখানে কোথাও কি ওভারফ্লো হিডেন ইউজ করা হয়েছে? হ্যাঁ, আমি কন্টেন্টটা ব্ল্যাঙ্ক রাখলাম যেহেতু আমার কন্টেন্ট গুলো লাগবে না। এবার দেখেন, হ্যাঁ, আমি বিফোর আফটার দুইটা দিলাম, এরপরে কিন্তু কি আমার ব্যাকগ্রাউন্ড কাজ করছে না, ওভারফ্লো হিডেন যেই কাজটা করার দরকার ছিল সেটা করছে না, কারণ আমার কন্টেন্ট, সরি, বিফোর এবং আফটার
একদম নাই, আমি কিন্তু কোথাও পাবো না এটাকে, এটা হিডেন অবস্থায় আছে। সো একে বলতে হবে ডিসপ্লে ট্যাবল, সে যাতে তার 100% জায়গাটাকে কি করে নেয়, ব্লক করে নেয়। সে এর মধ্যে যাতে মানে সবাইকে বলতে পারে যাতে আমি এখানে আছি, ঠিক আছে, তাকে কি কি বলতে হবে, ডিসপ্লে ট্যাবল। সুতরাং আমি আমার যেহেতু একই বিষয় দুইটাকেই করতে হবে, বিফোর আফটার দুইটাকেই, সুতরাং আমি এখানে আফটারকে সহ দিয়ে দিলাম, কপি আফটার কন্টেন্টের পর ডিসপ্লে ট্যাবল। কন্টেন্ট আর আফটারের এই জায়গায় লিখতে হচ্ছে না, কারণ আফটার এখানে কন্টেন্ট পাচ্ছে, ঠিক আছে। এবার দেখেন কাজ করছে। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি সহজ, কিন্তু হয়তোবা অনেক কিছু বিষয় জেনে শুনে এসে তারপর করতে হলো। এখন একদম সহজ বিষয়, কি বলেন, সহজ না? ক্লাস করি ডিসপ্লে নিয়ে, অ্যাকচুয়ালি ডিসপ্লে নিয়ে ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক এবং ব্লকের মধ্যে কোনো কনফিউশন নাই আশা করি আপনাদের। কনফিউশন আছে আপনাদের? নাই। এখন আমি টেক্সট ফরম্যাটিং নিয়ে কথা বলবো, টেক্সট ফরম্যাটিং। আচ্ছা আবারও বলছি, আমি পেইন্টে করি। হ্যাঁ, আচ্ছা ইউএলএলআই দিয়ে করতাম, এনিওয়ে তাহলে সেটাই ভালো। আচ্ছা আমি এই ইউএলএলআই মেনুর মাধ্যমে দেখ ডিসপ্লে বিষয়টা। আচ্ছা এখানে সবকিছু ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা আমি মুছে ফেললে তো আর আপনাদের, যদি বা সবাই তো সোর্স চাইবেন তাই না, তখন সোর্স থাকবে না। এখন আচ্ছা যাক, আমি আবার করি। আচ্ছা আবার করার দরকার নেই, এটা কপি করে নিয়ে আসি। এনিওয়ে এটা হচ্ছে আমি জাস্ট আমার একটা কন্টেন্ট এরিয়া, দেন তার মধ্যে হেডার পার্ট, দেন লগো, দেন মেনু। এখন আমি মেনু থেকে, মেনুতে জাস্ট মেনুটা বোঝাবো, আর বাকিগুলো হায়ার অবস্থায় আছে। তো নর্মালি মেনু কিভাবে থাকে, নর্মালি আপনি যখন কোন একটা ইউএলএলআই ক্লাস মার্কআপ করছি, তখন তাদের ডিসপ্লে, তাদের ভিজিবল অবস্থায় তারা থাকে এমন, একটা নিচে একটা, একটা নিচে একটা। এবং দেখেন এখানে মেনু ডিফ আমার কন্টেন্টের সমান, একটা এলআই যতটা বড়, একটা এ যত বড় তত বড় হচ্ছে এলআই, এলআই যত বড় তত বড় হচ্ছে ইউএল, দেন তার প্যারেন্টও ওই সমান। এখন আমি যদি মেনুকে, সাপোজ আমার মেনু ডিফটাকে অ্যাকচুয়ালি বোঝানোর জন্য আমার উইডটা দেওয়া লাগবে, বা আরো কমাই দিই, অ্যাকচুয়ালি 500 পিক্সেল অনেক কম, মানে বেশি, আমি 300 পিক্সেল দিলাম মেনুর উইডটা। এখন কি করছে এলআইটা, কি হচ্ছে, সে 300 পিক্সেলই ব্লক করতেছে, এটা হচ্ছে ডিসপ্লে ব্লক, ঠিক আছে, এটাকে ডিসপ্লে ব্লক বলতে পারে। হ্যাঁ, এটা এই যে সে যে ব্লক অবস্থায় আছে তার প্যারেন্টের সমান হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ডিসপ্লে ব্লক। এখন আমি যদি মেনুকে করি, সরি এলআই, যেহেতু এলআই ডিসপ্লে ব্লক অবস্থায় আছে, হ্যাঁ এলআই কি ডিসপ্লে ব্লক অবস্থায় আছে, তো আমি মেনু, দেন তার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই আছে, তাকে বললাম ডিসপ্লে ইনলাইন। এখন কি হচ্ছে, সে তার কন্টেন্ট এ যত বড় ঠিক তত বড় হয়ে পাশাপাশি চলে আসছে, একই লাইন, ইনলাইন, ঠিক আছে। এটা গেল, এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন। এবারে সে ইনলাইন ব্লক, অ্যাকচুয়ালি ইনলাইন ব্লক কেন ইউজ করবো, সাপোজ আমি প্রথমে ইনলাইন ইউজ করে একে একটু ডিজাইন করি, অথবা শুধুমাত্র একে কাজ করি, আমি এটার ইনলাইনও বাদ দিলাম, ইনলাইন তাই সমস্যা নেই, একে করি মেনু ইউএল এলআই এ, একে আমি প্যাডিং দিলাম 15 পিক্সেল। এখন 15 পিক্সেল প্যাডিং দেওয়ার পর সে কি হচ্ছে দেখেন, সে তার দুই পাশের জায়গাটাকে কিন্তু ব্লক করতে পারতেছে, কারণ তার দুই পাশের জায়গাটা ভিজিবল, উপরের নিচেরটা কোনো ভিজিবল অবস্থায় নাই। এখন আমার প্যারেন্টের কোনো ইয়েও নাই, আহ, আহ, কি বলেন, ডিসপ্লে কোনো প্রপার্টি দেওয়া নাই। এখন একে যখন আমি প্যাডিং করব, প্যাডিং কাজ করব, প্যাডিং এর কাজ করব,
যেমন এই যে তার দুই পাশে যে জায়গাটা নিচ্ছে সে কিন্তু এলআই থেকে ব্লক করতে পারছে, কিন্তু এলআই কিন্তু উপরে নিচে কোনো জায়গা নাই, যতটুকু জায়গা নাই সেহেতু উপরের নিচে যে প্যাডিংটা সেটাও কিন্তু এলআই পাচ্ছে না, ধরতে দেখাইতে পারতেছে না, ব্লক করে দেখাইতে পারতেছে না। এখন এই অবস্থায় যদি আমাকে এ এর এই প্যাডিংটা পুরোপুরি পাইতে হয় তাহলে আমাকে একে ডিসপ্লে ব্লক করতেই হবে। এখন ডিসপ্লে ব্লক করলে আবার কি অসুবিধা, সেটা হচ্ছে কি তারা পুরো তার প্যারেন্টের সমান জায়গা দখল করে বসে থাকে। দেখছেন এটা কি তার প্যারেন্টের সমান জায়গা দখল করে আছে। এখন আমি একে ডিসপ্লে কে ব্লক করেছি, দেখেন সে ব্লক অবস্থায় আছে। এখন একে চাচ্ছি হচ্ছে কি পাশাপাশি অবস্থায় ব্লক থাকুক, তাহলে আমাকে ইনলাইন ব্লক ইউজ করতে হবে, পাশাপাশি প্লাস আবার ব্লক, ঠিক আছে। এখন আমি যদি একে একে বলে যে আবার সে ব্লকই থাকবে, তাহলে অবশ্যই আমার তার প্যারেন্টকে বলতে হবে ইনলাইন প্লাস ব্লক, যাতে সে তার প্যারেন্ট অ্যাকচুয়ালি কি করতেছে এখানে ইনলাইন দেওয়ার ফলে প্যারেন্টের কিন্তু সে এটা কিন্তু প্যারেন্টের ওয়েজের সমান হচ্ছে, কি এটা কি প্যারেন্টের ওয়েজের সমান হচ্ছে। তো আমি যদি বলে দেই ব্লক ইনলাইন ব্লক যদি করে দেই, তাহলে কি সে তার কন্টেন্টের প্যাডিং সহ একটা উইথ নিবে, সেটাকে কাউন্ট করবে হচ্ছে তার উইথ হিসেবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি একে ব্লক ইউজ করতে পারি, সমস্যা নেই। একে ব্লক ইউজ করে এলআই কে ইনলাইন ব্লক, যদি এলআই কে শুধুমাত্র ইনলাইন ইউজ করি তাহলে একে ইনলাইন ব্লক। হ্যাঁ হ্যাঁ, ওইটা ব্লক, ওইটা ব্লক করলে অবশ্যই আপনাকে চেঞ্জ করা লাগবে, এটাই। এটা হচ্ছে ইনলাইন ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন এবং ব্লক এর মধ্যে পার্থক্য, এর মধ্যে এনিওয়ে এখন যে কাজটা করবো অ্যাকচুয়ালি টেক্সট ফরম্যাটিং এর বিষয়ে। টেক্সট ফরম্যাটিং শুধুমাত্র টেক্সট না, যে কোনো কিছু ফরম্যাটিং বা এই বিষয়ে। তো এনিওয়ে এটা এই অবস্থায় আছে, আমি এটাকে চেঞ্জ করে ফেলি যেটা একটু করেছি, ডিসপ্লে ইনলাইন ব্লক এন্ড ওকে। এনিওয়ে আমি এখন অ্যাকচুয়ালি একটা ট্রিক্স আপনাদেরকে আরো একটু দেখাই, যেটা ইউজ করব অনেক বেশি ইউজ করা ডিজাইন বেঁধে, অ্যাকচুয়ালি ডিজাইন অনুযায়ী করা পসিবল। যেমন আমি একটা নর্মালি আগে ডিজাইন দেখাই তাহলে বেটার হবে। সাপোজ স্ট্রিট, আচ্ছা এই পোর্শনটা, হ্যাঁ এই যে এইটুকু এই অংশটুকু এখান থেকে শুরু করে ঠিক এই অংশটুকু দেখে কি মনে হচ্ছে, আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ তারপর সেই ডিপের মধ্যে যে ডিপের ব্যাকগ্রাউন্ড ইমেজ সেই ডিপের মধ্যে কিছু টেক্সট আছে, এটাই তো, প্লাস টেক্সটের সেন্টার আছে, চারপাশ সেন্টার, লেফট রাইট সেন্টার, ভার্টিক্যালি সেন্টার প্লাস হরিজন্টালি সেন্টার। তো আমরা হরিজন্টালি সেন্টার কিন্তু ইজিলি করতে পারি, টেক্সট লাইন সেন্টার দিলেই অটোমেটিকলি সে সেন্টার চলে আসে মাঝখানে, লেফট রাইট মাঝখানে চলে আসে। কিন্তু ভার্টিক্যালি সেন্টার করার জন্য আমরা কি করতে পারি, হ্যাঁ আমরা এটা করতে পারি যে এটা একটা ডিপ, তার মার্জিন টপ দিয়ে একটু নিচে নামাই নিয়ে আসলাম, এভাবে করতে পারি। কিন্তু এভাবে করলে হয় কি, আমার যদি কোনোভাবে এই ট্যাক্সটা বাড়াতে হয় তাহলে আবার আমাকে সিএসএস এ কাজ করতে হচ্ছে না। কিন্তু এটা একটা ট্রিক্স আছে, ডিসপ্লে আমরা একটু আগে ট্যাবলের কাজ দেখছিলাম না, টিডি এ কি করছিলাম, টিডি হাইট বাড়াইছিল, সে তার কন্টেন্টটাকে কোথায় রাখছিল, সেন্টার রাখছিল, সে ভার্টিক্যালি কিন্তু তার কন্টেন্টটাকে সেন্টার রাখে। দ্যাট মিনস ট্যাবলের একটা সেল সব সময় তার কন্টেন্ট গুলাকে সব সময় সেন্টার রাখে ভার্টিক্যালি, উপরে নিচে ভার্টিক্যালি সেন্টার রাখে। তো আমরা এই কাজটা সিএসএস এর মাধ্যমে করি, আমরা ট্যাবল যেহেতু করবো না, ট্যাবল ট্যাগটা অ্যাকচুয়ালি অনেক ব্যারিটে, তো এটা যেহেতু করবো না আমরা সিএসএস এর মাধ্যমে এটাকে ওভাবে কি করতে পারি, কাজ করাইতে পারি। আমরা ডিপকে বলতে পারি তুমি ট্যাবল সেলের মতো কাজ করো, ঠিক আছে। তো এই কাজটা আমরা এখন সিএসএস এর মাধ্যমে করবো, এই কাজটা অনেক বেশি ইউজ হবে। তো এখানে যেই বিষয়টা অ্যাকচুয়ালি খুবই জরুরি সেই বিষয়টা হচ্ছে, আমি যাকে ডিসপ্লে ট্যাবল করবো, আই মিন আমি যাকে বলবো যে তুমি ট্যাবলের মতো ব্যবহার করো, তাকে অবশ্যই একটা মিনিমাম হাইট হোক যেটাই হোক একটা হাইট পাইতেই হবে। অ্যাকচুয়ালি হাইট কেন পাইতে হবে, কারণ সে কার মধ্যে সেন্টার্ড হবে, তাকে তো অবশ্যই একটা হাইট দিতে হবে। তাকে যদি বলি 700 পিক্সেলের মধ্যে তুমি সেন্টার্ড হও তাহলে 700 পিক্সেল, তাকে যদি বলি তুমি 1000 পিক্সেলের মধ্যে করো তাহলে 1000 পিক্সেল। কিন্তু
কোন একটা বিষয় 100% হয়, 100% যদি হয় তাহলে আমাকে স্ক্রিনের উপর ডিপেন্ড করে সেটা ডিজাইন বেদে হবে। তো আমরা আপাতত একটা হাইট দিয়েই করব। তো এই বিষয়টা আমরা এখানে আরেকটা ডিভ নেই, ডিভ প্লাস ব্যানার। আমি একটা ব্যানার ডিভ নিলাম, এই স্টাইলটা করব। হ্যাঁ, আমি প্রথমে কাজটার জন্য প্রথমে H1 নেই, আমি এখন কোনো ইয়া করছি না, H1 হলো প্রোগ্রেসিভ, তারপর হচ্ছে P, দেন একটা A দিলাম। এখানে কি আছে, কল টু অ্যাকশন। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার সেই ডিপ, তার মধ্যে কি একটা ব্যানার। এনিওয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি। ঠিক আছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি। তো ব্যানার ক্লাসে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, যেহেতু এটা আমার প্যারেন্ট ডিপ। এটা আরেকটা ওয়ে আছে অবশ্য, উইথাউট কি বলে মানে ডিসপ্লে ট্যাবল বা ট্যাবল সেল ইউজ না করে আরেকটা ওয়ে আছে সেন্টার্ড করা। একটা ওয়ে হয়, সেটা হাইটও বাড়বে, সেক্ষেত্রে সবসময় হাইট বাড়বে। আমার টেক্সট বাড়লে হাইটও বাড়তে থাকবে, অটোমেটিকলি হাইট বাড়তে থাকবে। কিভাবে সেটা বলছি, দেখাচ্ছি। আমি আগে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি প্রোগ্রেসিভ ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি, ইউআরএল দেন ব্যানার জেপিজি। ও আমরা কি আমরা কোনো ইমেজ ফোল্ডার করে নেই, সমস্যা নেই, ইমেজ ফোল্ডার করে নেওয়াটা অ্যাকচুয়ালি উচিত। এখন ব্যাকগ্রাউন্ডটা কতটুকু দেখাচ্ছে, যতটুকু আমার কন্টেন্ট আছে ঠিক ততটুকু। আচ্ছা, আমি র্যাপারের উইডথটা এখানে বাড়াই দিই। এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি র্যাপার যদি 960 হয় তাহলে সুন্দর দেখাবে। আর হাইট, হাইট অটোতে, হাইট লাগবে না, যতটুকু যায় আর কি। আচ্ছা, এই ওয়েব সরি এই পোর্শনটা এখন আমার যতটুকু কন্টেন্ট ঠিক ততটুকু হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ড, যেহেতু ডিপটাও তত বড়। এখন এখন দেখেন যে আমি সেই ডিপ ব্যানারকে বললাম টেক্সট লাইন সেন্টার, অটোমেটিকলি সেন্টার হয়ে গেল, কালার হোয়াইট দিলাম যাতে টেক্সট। এবার দেখেন আমি যেটা বলছিলাম যে ডিসপ্লে ট্যাবল সেল ছাড়াও যেটা হয় মানে সেন্টার করা সম্ভব, সেটা হচ্ছে প্যাডিং। আমি উপরে নিচে 150 পিক্সেল অনেক বেশি পিক্সেল যদি প্যাডিং দিয়ে দিই, সে কিন্তু অটোমেটিকলি সেন্টার, তাই না? সেন্টার না? হ্যাঁ সেন্টার। এখন যদি আমার টেক্সট বাড়েও তাও কিন্তু সে সেন্টার থাকবে, তাও কিন্তু সে সেন্টার থাকবে, কিন্তু সে তার হাইটটাও বাড়াতে থাকবে। হাইট বাড়াতে আছে, বাড়াতে আছে। ঠিক আছে, তো এখন আমি এখানে যেটা করছিলাম ব্যানার প্যাডিং দিছিলাম, তো প্যাডিং আপাতত বাদ, প্যাডিং লাগবে না। এবার আমি ডিসপ্লে ট্যাবল এবং ট্যাবল সেলের বিষয়টা করব। এখানে একটা বিষয় টেক্সট লাইন সেন্টার এবং কালার দিয়েছিলাম। এবার আসি, এটা হাইট আমি দিলাম 500 পিক্সেল, 500 পিক্সেলে বেশি হবে না। আর ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা দিয়েছি, ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে না ভালো। আমি যদি চাই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যে সেন্টার থেকে দেখালে বেটার হয়। কিরকম এটা কিরকম আছে এখন, এই অবস্থায় আছে, এটা দেখাচ্ছে শুধুমাত্র এই অংশটুকু। ঠিক আছে, অ্যাকচুয়ালি এর রেজুলেশন, ইমেজের রেজুলেশন অনেক বেশি, এবং সেই জন্য অ্যাকচুয়ালি যতটুকু দেখানোর দরকার 500 পিক্সেল বা 900 পিক্সেল যতটুকু দেখানো দরকার ততটুকু দেখাচ্ছে। এখন আমি যদি বলি ব্যাকগ্রাউন্ডটা সেন্টার থেকে শুরু হয়ে যতটুকু চারপাশে দেখানো সম্ভব ততটুকু দেখাক, তাহলে যেটা করতে হবে, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার। ঠিক আছে, সেন্টার থেকে হয়ে যতটুকু যেভাবে যাওয়া দরকার। আর যদি বলি ব্যাকগ্রাউন্ড সাইজ, আমি যদি সেন্টার সেন্টার বাদ দিয়ে আমরা সরাসরি যদি বলি ব্যাকগ্রাউন্ড সাইজ, সাইজ দিলাম কভার। কভার মিন্স পুরো ইমেজটাই এখানে এইটুকু অংশে কি কভারড হবে। হ্যাঁ, হ্যাঁ,
100% দিলে হচ্ছে 100%। কভার দেওয়া মিন্স হচ্ছে কি পুরো ইমেজটাকে সে তার রেশিও অনুযায়ী হোক যেভাবে হোক সে পেনে পুরো ইমেজটাকে শো করাবে, ঠিক আছে। আর 100, হ্যাঁ 100% মিন্স হচ্ছে আপনার অ্যাকচুয়ালি প্যারেন্টের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। না, কভার ইউজ করাটা বেটার কিন্তু নরমালি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এক্ষেত্রে সেন্টার সেন্টার আর দেওয়া লাগে না। এখন কিন্তু সেন্টার সেন্টার শুরু হচ্ছে না কিন্তু ইমেজটা পুরোটা দেখাচ্ছে। এনিওয়ে যাই হোক এটা করলাম। এখন এর মধ্যে আমাকে কি করতে হবে, কন্টেন্টটুকুকে সেন্টার্ড করতে হবে, ঠিক আছে। এখন তার সত্ত্বে হচ্ছে প্রথমে অবশ্যই একটা ট্যাবল, তার মধ্যে হচ্ছে একটা ট্যাবলের সেল, তাই না। ট্যাবল কি, ট্যাবলের সেল, টিডি হচ্ছে ট্যাবলের সেল। তো আমাকে সেই বিষয়টা এখানেও তৈরি করতে হবে HTML এর মাধ্যমে। এখন HTML কি করছি আমরা, যদি ডিসপ্লে ট্যাবল একে করি সে একটা ট্যাবল হলো, কিন্তু সেল কোনটা, এগুলো তো সেলের কন্টেন্ট হবে, এটা তো আর সেল হবে না, যেহেতু আলাদা আলাদা H1 P A আলাদা ভাবে আছে। তো আমি আরেকটা ডিভ নেই, ডিভ ক্লাস আমি দিলাম ব্যানার সেল, আমি এর মধ্যে হচ্ছে H1 দিলাম, ঠিক আছে। তো আমি এবার কাজ করি, আগের অবস্থায় আছে। এবার HTML এ যুক্ত করি ব্যানারকে ডিসপ্লে ট্যাবল, ডিসপ্লে ট্যাবল করার সাথে সাথে সে কি হয় দেখেন, ডিসপ্লে ট্যাবল উইড কমে গেছে। উইড কিভাবে কমছে, উইড সে কি তার কন্টেন্টের সমান, উইড কি এখন সে তার কন্টেন্ট যত বড় ঠিক তত বড় উইড, দেখছেন এগুলো হচ্ছে তার কন্টেন্ট, ব্যানার সেল যেটা আছে এইগুলো তার কন্টেন্ট যত বড় ঠিক তত বড় তার উইড নিয়েছে। এখন আমার উইডটা 100% দরকার, সেজন্য আমি উইড 100% করে দিলাম। আমি চাচ্ছি না উইডটা কমে যাক, সেজন্য উইড 100% করে দিলাম। আর একটা হাইট কি আছে অলরেডি। এবার আমি ব্যানার সেলকে বলি ডিসপ্লে ট্যাবল সেল, সে কি করবে ট্যাবল সেলের মতো কাজ করবে। এখনো কিন্তু সে সেন্টার্ড হয় না, কিন্তু ডিসপ্লে একটা ট্যাবলের সেল হচ্ছে ট্যাবল যত বড় ঠিক তত বড় হয়ে যায়। এখন দেখেন সে এতক্ষণ ডিসপ্লে ট্যাবল সেল ছাড়া সে ছিল কন্টেন্টের সমান হাইট, আমি যখন ডিসপ্লে ট্যাবল সেল দিয়েছি সে কি তার প্যারেন্ট ট্যাবল যত বড় ঠিক তত বড় হয়ে গেছে। এবার আমি যদি বলি ভার্টিক্যাল অ্যালাইন মিডল, সেন্টার্ড হয়ে গেছে না। এবার এটা যদি আমার কন্টেন্ট বাড়েও, আমার কন্টেন্ট যদি বাড়তে থাকেও সে কিন্তু অটোমেটিকলি সেন্টার্ড থাকবে এবং আমার হাইটের কোনো সমস্যা হবে না, কোনো কিছুই হবে না, ঠিক আছে। এই বিষয়টা আমরা খুব বেশি ইউজ করব ডিজাইন বেদে, অ্যাকচুয়ালি ডিজাইনের উপর ডিপেন্ড করে আমরা ইউজ করব, ঠিক আছে। সো যে বিষয়গুলা খুব বেশি কঠিন, সবার কাছে মনে হয় খুব বেশি কঠিন, সেগুলো আজকে আলোচনা করলাম। ডিসপ্লে ট্যাবল এবং ট্যাবল সেল নিয়ে বা এই পোর্শনটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন, ব্যানার সেলে করেছে হচ্ছে ডিসপ্লে ট্যাবল সেল দেন ভার্টিক্যাল অ্যালাইন মিডল, ঠিক আছে। আর আপনি বলছিলেন যে দুই পাশে একটু জায়গা খালি থাকলে টপ বটম দিলাম, আমি দুই পাশে 100 পিক্সেল জায়গা খালি করে দিলাম। আর এর উইডটা 100% হবে, ঠিক আছে। দুই পাশে প্রপারলি জায়গা খালি আছে, যেটা এটা জাস্ট প্যাডিং, দুই পাশে প্যাডিং দিয়ে দিলাম। এনিওয়ে এই ব্যানার সেলের মধ্যে হচ্ছে আমার একটা এ আছে, এ আমি চাইলে মার্জিন টপ দিতে পারি। মার্জিন টপ কাজ করছে, বলেন তো কেন কাজ করছে না কেউ একজন। ডিসপ্লে ব্লক অথবা ইনলাইন ব্লক, এখন মার্জিন কাজ করবে, হ্যাঁ ইনলাইন দিলেও কাজ করবে, সমস্যা নেই। ইনলাইন দিলে হোপসো এক্সপেরিমেন্ট করে দেখেন, আমি কনফিউজড কারণ আমি